আচ্ছা, একটা কথা ভাবা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগে এই উপমহাদেশে কারা থাকত? যাযাবর শিকারীরা, তাই না? কিন্তু সেই মানুষগুলোই কিভাবে বিশাল বিশাল সাম্রাজ্য, জমজমাট সব শহর আর এমন এক জটিল সমাজ ব্যবস্থা গড়ে তুলল। চলুন, আজ আমরা সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটাই শুনব। এই পুরো আলোচনায় আমরা ঠিক সেই জার্নিটাই দেখব, খুঁজে বের করার চেষ্টা করব কোন কোন ঘটনা বা টার্নিং পয়েন্টগুলো যাযাবরদের জীবনকে একেবারে আমূল বদলে দিয়েছিল। এই বিশাল জার্নিটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে দেখব কিভাবে যাযাবররা এক জায়গায় থিতু হয়ে গ্রামবাসী হয়ে উঠল। তারপর দেখব প্রথম রাজাদের উত্থান, আর সবশেষে জানব এক মহান সম্রাটের কথা যিনি শান্তির জন্য যুদ্ধই ছেড়ে দিয়েছিলেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক সেই প্রথম আর সবচেয়ে বড় বিপ্লবটা দিয়ে। ভাবুন তো একবার, আজ থেকে প্রায় 12,000 বছর আগে এমন কি ঘটেছিল যা মানুষের গোটা ইতিহাসটাকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনে। হ্যাঁ, এই পরিবর্তনটাই একটা সত্যিকারের বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। শিকার ছেড়ে চাষবাস শুরু করা, এটা কিন্তু শুধু খাবারের অভ্যাস বদলানোর মতো ছোটখাটো ব্যাপার ছিল না। না, এটা ছিল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় একটা লাফ। এই প্রথমবার মানুষ এক জায়গায় পাকাপাকিভাবে থাকতে শুরু করল, আর এই এক জায়গায় থাকাটাই জন্ম দিল গ্রামের, সমাজের আর এমন সব নতুন নতুন চিন্তাভাবনার যা আগে কেউ ভাবতেও পারত না। অবশ্যই এই যে বিরাট পরিবর্তন, এটা কিন্তু একদিনে হয়নি, একদমই না। হাজার হাজার বছর লেগেছিল এই যাযাবর জীবন থেকে থিটু জীবনে আসতে। আর সত্যি বলতে কি, এই পরিবর্তনটাই কিন্তু ভবিষ্যতের সবকিছুর ভিত তৈরি করে দিয়েছিল। চাষবাস শুরু হওয়ার ফলে একটা দারুণ ব্যাপার হল, মানুষ শুধু নিজেদের পেট ভরানোর জন্যই নয়, প্রয়োজনের চেয়েও বেশি ফসল ফলাতে শুরু করল। মানে যাকে বলে উদ্বৃত্ত বা সারপ্লাস। আর এই বাড়তি খাবারটাই হয়ে উঠল ক্ষমতার একটা নতুন উৎস। ভাবুন, যার হাতে বাড়তি খাবার আছে তারই তো ক্ষমতা। আর ঠিক এখান থেকেই সমাজের একটা নতুন কাঠামো তৈরি হতে শুরু করল। এর সাথে যোগ হল লোহার আবিষ্কার, প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে। ভাবুন একবার, লোহার তৈরি লাঙল মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারত, যা আগে পাথরের বা কাঠের লাঙল দিয়ে সম্ভবই ছিল না। ফল, অনেক বেশি ফসল, অনেক বেশি সম্পদ। আর এই টেকনোলজির সুবিধাই কিন্তু কিছু দলকে অন্যদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল করে তুলল। এই যে শক্তিশালী গোষ্ঠীগুলো, এদেরকে বলা হতো জন। এরা এক জায়গায় পাকাপাকিভাবে থাকতে শুরু করল, আর এদের এই বসতিগুলোই ধীরে ধীরে পরিচিতি পেল জনপদ নামে। শব্দটার মানেও খুব মজার, যেখানে জন বা মানুষেরা পা রেখেছে। আর এগুলোই ছিল বলতে গেলে ভারতীয় উপমহাদেশের প্রথম সত্যিকারের রাজ্য। তো রাজারা যে শক্তিশালী হয়েছেন সেটা দেখাবেন কি করে? এর জন্য একটা দারুণ ব্যবস্থা ছিল, যেমন অশ্বমেধ যজ্ঞ। ব্যাপারটা কি, একজন খুব শক্তিশালী রাজা একটা বিশেষ ঘোড়াকে ছেড়ে দিতেন 1 বছরের জন্য। এবার সেই ঘোড়া যদি অন্য কোনো রাজার রাজ্যে ঢুকে পড়ত, তাহলে সেই রাজার কাছে দুটো রাস্তা খোলা থাকত, হয় বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করা, নয়তো যুদ্ধ করা। মানে এটা ছিল ক্ষমতার একটা চূড়ান্ত পরীক্ষা। এরপর এই ছোট ছোট রাজ্য বা জনপদগুলো আরও বড় আর আরও শক্তিশালী হয়ে উঠল, আর এগুলোকেই বলা হতে লাগল মহাজনপদ। কিন্তু একটা বড় রাজ্য চালানো তো আর মুখের কথা নয়। এর জন্য চাই বিরাট সেনাবাহিনী, মজবুত দুর্গ, আর এই সব কিছুর জন্য দরকার প্রচুর টাকা পয়সা, মানে সম্পদ। প্রশ্ন হল, এই সম্পদ আসবে কোথা থেকে? উত্তরটা খুব সহজ, ট্যাক্স বা কর। আর তখনকার কর ব্যবস্থাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। যেমন দেখুন, কৃষকরা তাদের ফসলের 6 ভাগের 1 ভাগ কর হিসাবে দিত। এটাকে বলা হতো ভাগ। আবার ধরুন, যারা কারিগর, তারা কর দিত তাদের শ্রম দিয়ে। মানে হয়তো মাসে একদিন রাজার জন্য বিনামূল্যে কাজ করে দিত। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তখনকার অর্থনীতি শুধু টাকা পয়সার ওপর নির্ভর করে চলত না। তো এই মহাজনপদ থেকে এবার আমরা এগোব আরও বড় কিছুর দিকে, সাম্রাজ্য। চলুন দেখি কিভাবে ক্ষমতা একেবারে শিখরে পৌঁছল, আর কিভাবে একজন সম্রাট এক নাটকীয় সিদ্ধান্তে তার পুরো জীবনটাই বদলে ফেললেন। সময়ের সাথে সাথে এই মহাজনপদগুলো একে অপরের সাথে যুদ্ধ করে বা মিশে গিয়ে জন্ম দিল বিশাল সব সাম্রাজ্যের। আর এদের মধ্যে সবচেয়ে বড় আর বিখ্যাত ছিল মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোকের সময়ে এই সাম্রাজ্য প্রায় পুরো উপমহাদেশকে এক শাসনের ছাতার তলায় নিয়ে এসেছিল। ভাবা যায়?
সম্রাট অশোক কিন্তু প্রথমে একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, একের পর এক রাজ্য জয় করছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধ তার জীবনটাকেই ওলটপালট করে দিল। সেই যুদ্ধের ভয়াবহতা, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি যুদ্ধজয়ের নীতিই ত্যাগ করলেন, তলোয়ার ছেড়ে দিলেন চিরকালের মতো। যুদ্ধের বদলে তিনি তার বাকি জীবনটা উৎসর্গ করলেন ধম্ম প্রচারের জন্য। এই ধম্ম কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, এটা ছিল একটা নৈতিক আদর্শ বা জীবন দর্শন। এর মূল কথা ছিল সত্য কথা বলা, অহিংসা আর সব প্রাণীর প্রতি শ্রদ্ধা। এই শান্তির বাণী তিনি তার বিশাল সাম্রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। এই যে বিশাল সাম্রাজ্যগুলো তৈরি হলো, এর ফলে একটা দারুণ জিনিস ঘটল, শান্তি আর স্থিতিশীলতা ফিরে এলো। আর তার ফলে ব্যবসা বাণিজ্য, কারিগরি শিল্প, এমনকি মানুষের যাতায়াত, সবকিছুতেই যেন একটা জোয়ার এলো। এই স্থিতিশীলতার কারণেই গ্রাম আর শহরগুলো আরও বেশি করে জেগে উঠল, প্রাণবন্ত হয়ে উঠল। একদিকে যেমন কৃষিতে লোহার ব্যবহার বাড়ল, তেমনি কুমোর, তাঁতির মতো নানা কারিগরের জন্ম হল। নতুন নতুন বাণিজ্য পথ তৈরি হল, যা দূরদূরান্তের জায়গাগুলোকে একে অপরের সাথে জুড়ে দিল। বলতে গেলে পুরো উপমহাদেশটা যেন একটা নেটওয়ার্কে বাধা পড়ল। তাহলে চলুন পুরো জার্নিটা একবার ছোট করে গুছিয়ে নেওয়া যাক। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন যা উপমহাদেশকে আজকে চেহারা দিয়েছে, সেটাকে একবার এক ঝলকে দেখে নিই। তাহলে দেখুন, শুরুটা হয়েছিল কোথা থেকে? যাযাবর, শিকারী, সংগ্রাহক জীবন থেকে। সেখান থেকে এলো স্থায়ী গ্রাম আর চাষবাস। তারপর জন্ম নিল ছোট ছোট রাজ্য বা জনপদ, সেগুলো বড় হয়ে হলো মহাজনপদ। আর সবশেষে এলো বিশাল এক ছাতার তলার সাম্রাজ্য। হাজার হাজার বছর ধরে বয়ে চলা এই পরিবর্তনের স্রোতটা সত্যি অবিশ্বাস্য, তাই না? পাথরের হাতিয়ার থেকে শুরু করে বিশাল সাম্রাজ্য, এই পুরো যাত্রাপথটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। আর সেটা হলো মানব সমাজ কখনোই এক জায়গায় থেমে থাকে না। পরিবর্তনই এখানকার একমাত্র সত্যি। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, মানব সমাজের জন্যে এর পরের বড় পরিবর্তনটা কি হতে চলেছে?